গুণীজন সান্নিধ্যে। সুন্দরকে সুন্দর বলার একটা মাধ্যম হচ্ছে গান। কখনো কখনো দু লাইন গুনগুন করে গেয়ে অনেক না বলা কথা যেন আমরা বলে ফেলি। আসলে জীবনকে আমরা যারা ভালোবাসি তারা গানকে ভালোবাসি না তা হতেই পারে না। তাই তো কবির সুমনের কথায় বলতেই হয়, গান তুমি হও গরমকালের সন্ধ্যাবেলার হাওয়া, অনেক পুড়ে যাবার পরে খানিক বেঁচে যাওয়া। গান তুমি হও গরম ভুলিয়ে দেয়া বৃষ্টি, সজীবতার ভরসা দেয়া সকল অনাসৃষ্টি। সৃষ্টির এই মাধ্যমকে, শিল্পের এই মাধ্যমকে আঁকড়ে ধরে জীবনে যে সফল হওয়া যায় তার প্রকৃত উদাহরণ প্রখ্যাত সঙ্গীতশিল্পী ঝর্ণা দেববর্মন। আমাদের আজকের গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে চলুন শুনি তাঁর জীবনের কথা। প্রথমেই আমি যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে জীবনের একদম শুরুর দিকটা ঠিক কেমন ছিল সেটা যদি আমাদের একটু বলেন। আমার ছোটোবেলা থেকে গান বাজনার দিকে শখ ছিল। হয়তো আমার মা বাবা বলতো 3-4 বছর বয়স থেকে গানের দিকে একটা আকর্ষণ ছিল। আর আমার মা ছিলেন না, তার জন্যে মানে উপদেশটাই বলতে পারি, ওনারই সহায়তায় আমার গানটা শুরু হয়। এবং উনি আমাকে ধীরে ধীরে ছোটো ছোটো গান এটা সেটা শেখানোর চেষ্টা করতো। তখন তাকে খুবই ছোট, তারপরেও আমি এগুলো একটা কপি করা নকল করার একটা অভ্যাস ছিল আমার, করতাম। 6-7 বছরে হয়তো আমি স্টেজে বসে প্রোগ্রামও করলাম। সেটা হয়তো ওই যে এমবিবি কলেজের সারস্বত সম্মেলন হয়তো, তো তখন সারস্বত সম্মেলন বলে একটা সম্মেলন হতো সরস্বতী পুজোর পরে। ওই প্রোগ্রামে প্রথম হয়তো আমি স্টেজে উঠলাম আর কি, শিশু শিল্পী হিসেবে। 6-7 বছরের মেয়ে আমি তখন। হারমোনিয়ামটা আমি ভালো করে বাজাতে পারি না তখন, কারণ এত ছোট ছিলাম যে হারমোনিয়ামটা আমার নাগালে হয় না, তবু আমি বাজিয়েই গিয়েছি। এটাই মানুষের দর্শকরা দেখতে খুব আনন্দ পেত, ছোট মেয়েটা গান করছে, নিজে বাজিয়ে গান করছে। তাই তো এটা একটা অন্য ধরনের একটা আকর্ষণ ছিল লোকেরও। সেটাই আমার প্রথম প্রোগ্রাম ছিল এমবিবি কলেজে। আর সেখান থেকে আমার গানের চর্চাটা শুরু হয়ে গেল। এবং আমার মা প্রচুর গান, ছোট ছোট গান, নানা রকম গান, ভজন, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, ফোক সং, কীর্তন, এগুলো শেখাতো আর কি। ওনার যতটুকু স্টক আছে, উনি তো আর ক্লাসিক্যাল করেন না। আমার বাবা আবার ক্লাসিক্যালের চর্চা করতেন প্রচুর, ঘরে প্রচুর পড়াশোনাও করতেন ক্লাসিক্যালের উপরে। নিজে সেতারিস্ট, ভালো সেতার বাজাতেন, খোল বাজাতেন ভালো, তবলা বাজাতেন ভালো। আর ঘরে প্রচুর স্টুডেন্ট ছিল বাবার। আর বাবার তো শখের একটা লাইফ, কীরকম, এখানে পয়সার প্রশ্ন ছিল না। যারাই আসতো তাকে শেখাতো, ওরাই আসে বাবার কাছে এসে। তখন আমরাও খুব ছোট ছোট, কিন্তু সেই সময় আমি খুব ছোট ছিলাম, বাবার খুব একটা আকর্ষণ ছিল না, যে বললো যে বহু ছোটো, ও কি ক্লাসিক্যাল শিখতে পারবে, তেমন একটা হয়তো বিশ্বাস ছিল না আর কি। কিন্তু যখন প্রায় 8-9 বছর যখন হলো, তখন বাবার হয়তো গান শুনে তখন মনে হলো যে হয়তো বা আমি ক্লাসিক্যাল গানটা করতে পারবো। সেটা থেকে ক্লাসিক্যালটা আবার শুরু করে দিলেন তখন থেকে। তো ক্লাসিক্যালটার উপরে বেশি জোর দিয়েছিলেন বাবা। সেভাবেই আমিও ক্লাসিক্যাল এবং মার সাইড থেকে হালকা লাইট গানও করতে থাকি। সেভাবে আমার ছোটোবেলাটা শুরু হয়ে যায়। আর ছোটোবেলাতে যেহেতু আমরা অনেক বড় ফ্যামিলি ছিল, প্রচুর কাকা জেঠা পিসি মাসি ভর্তি সবাই, তো প্রত্যেকের বাড়িতে ছোট শিল্পী হিসাবে এই বাড়িতে গিয়ে গান করা, সেই বাড়িতে গিয়ে গান করা, ডাক ডেকে ডেকে গান শোনে। তো সেইভাবে আমি গানের চর্চাটা আমার হয়ে যেত। আর লোকের সামনে গান গাওয়াটাও আমার কাছে খুব একটা অসুবিধা বোধ হতো না আর কি, জড়তা ছিল না আমার ছোটোবেলা থেকেই। তো সেইভাবে আমার গানের শুরু। তারপর আপনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। ধীরে ধীরে রাজবাড়িতে বিশেষ করে রিহার্সেল হতো, সেখানে আমরা রাস নৃত্য করেছি, গান গেয়েছি, নেচেছি। আমরা সব ভাই বোনরা সব জড়ো হয়ে ওখানে রাস করা, হোলির গান করা,
তারপরে হোলি নৃত্য করা, এগুলো আমরা করেছি সব। ছোটোবেলাটা আমাদের খুব সুন্দর কেটেছে গান বাজার ব্যাপারে। মা বাবাকে দিয়েই তো আপনার তালিম শুরু, তারপর কি কখনো কোনো গুরুর কাছে গেছেন তালিম নিতে? এমনিতে আমি বাবার কাছে সম্পূর্ণ শিক্ষিত, মানে বাবাই আমাকে সব শিখেছে থ্রু আউট। সঙ্গীত বিশারদ আমি বাবার কাছে শিখেই আমি সঙ্গীত বিশারদ পরীক্ষা দিয়েছি, বাইরে গিয়ে পরীক্ষা দিয়েছি, কলকাতায় গিয়ে পরীক্ষা দিয়েছিলাম আমি। যেহেতু লখনৌ থেকে ওরা আসে ওখানে, আমি ডাইরেক্ট আমি ওদের কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ পাই। এখানে তো ওরা আসে না, তো ওখানে গিয়ে আমি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারি। কাছে ভালো ভালো মানুষের কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি আমি। ফাইনালটা আমি রতন জঙ্কার, খুব ভালো সঙ্গীতজ্ঞ মানুষ, তার কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ আমি পেয়েছি। তারপরে ওখানে কলকাতার আর্য সঙ্গীত বিদ্যাপীঠ বলে আছে রাসবিহারী এভিনিউর দিকে, ওখানে আমার সেন্টার পড়েছিল। আমার খুব ভালো লেগেছে ওখানে। ওদের ব্যবস্থাপনা অন্যরকম। এখানে তো একটা রুমের মধ্যে ওরা পরীক্ষা নিয়ে নেয়, ওখানে আমাদের স্টেজে বসিয়ে দেয়। হল আছে, হলের স্টেজের মধ্যে একেবারে একটা কমপ্লিট একজন আর্টিস্ট হিসেবে আমাদের সেভাবেই আমাদের স্টেজে বসানো হয়। এবং পরীক্ষক আমার বাঁ পাশে বসে গান শুনবে, আর আমার ডান পাশে তবলা। পরীক্ষক বলে যে তুমি তো এখন বিশারদ হতে যাচ্ছ, তো কাজে তুমি একজন এখন ফিনিশড আর্টিস্ট, কাজে তোমার সামনে যে অডিয়েন্স বসে আছে তাদের তুমি শোনাও, ঠিক সেইভাবে তুমি নিজের পারফরমেন্সটা করো। ওইভাবেই আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তো এই যে পরীক্ষার যে স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছিল। সম্পূর্ণ গানটা আমি করতে পেরেছি। শ্রোতারা সমস্ত ওই কলেজেরই আর্য সঙ্গীত বিদ্যাপীঠের সব ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে, তারা শিক্ষক শিক্ষয়িত্রী, আমার বাবাও ছিলেন। তো সেই পরীক্ষাটা আমার কাছে খুব মানে আনন্দদায়কও ছিল। হ্যাঁ, পরীক্ষার ভীতি তো ছিল বটে, কিন্তু আমার একটা মানসিক কনফিডেন্সও ছিল। মানে আমি খুব একটা ভয় পেতাম না, যেটা করি আমার একটা কনফিডেন্স নিয়ে গানটা করি। তো সেইভাবে আমি অন্তত একটু সাহস করেছি গানটা, এবং পরীক্ষকও মানে রতন জঙ্কার সাহেব খুব খুশি হয়েছেন। তখন যখন আপনি গান করতেন, কত ঘন্টা রেয়াজ করতেন? রেয়াজের কোনো আমার সময় সীমা ছিল না, যখনই সুযোগ পেতাম রেয়াজ করতাম। কারণ বাবারই একটা মানে একটা প্রেশার ছিল আমার উপরে, বলতে যে তুমি গানটা করো। সময় থাকলে বলে তুমি এখন বসো তো, কয়েকটা তান প্র্যাকটিস করো তো তুমি। আর যদি দেখে যে আমি কিছু অন্য কিছু করছি, বলে তুমি একটু বসো তো, একটা গান তোলো। আমাকে বাবা গান স্বরলিপি থেকে গান তোলার যে একটা মানে সিস্টেমটা বাবা ছোটোবেলা থেকে শিখিয়েছে। আমি ছোটোবেলা থেকে সুর টুর করার একটা টেন্ডেন্সি, একটা সুর করার ইচ্ছে, গানে সুর করতাম, ভালো লাগতো আমার এগুলো। এটা অভ্যাস হয়ে গেছে আমার, বাবার জন্যই হয়েছে এটা। শাস্ত্রীয় সঙ্গীতে আপনি তালিম নিয়েছেন, এবং সেই সঙ্গে আপনি লাইট মিউজিক যেটাকে আমরা বলি সেটাও আপনি একটু আধটু তো শিখেছেন। কিন্তু লাইট মিউজিক বলতে যেটাকে বলে না কি, সেটা বাড়িতে তো শিখিনি, সেটা লুকিয়ে শেখা হয়েছে। বাড়িতে লাইট গান বাবা একদম পছন্দ করেন না। তো আমি যখন স্কুল কলেজে পড়তাম, স্বাভাবিক আমার ক্লাসমেটরা বলতো যে ঝর্ণা পুজোর সংখ্যাটা গান তুলেছিস কি, লতা মঙ্গেশকরের গান, আশা ভোসলের গান, সন্ধ্যা মুখার্জির গান, এগুলো তুলেছিস, আমাদের শোনা। তো এই ধরনের একটা অনুরোধ যখন আসে না, তখন স্বাভাবিক আমাকে তো ওই গানগুলো তুলতেই হয়। সেখানে আমার মা আমাকে সাহায্য করে। আমাদের রেকর্ড প্লেয়ার ছিল পুরোনো, সেই দম দেওয়া যে ওই রেকর্ড প্লেয়ার, এটা মার আন্ডারে থাকতো। মা রেকর্ড নিয়ে আসতো, গানগুলো তুলে দিতেন। এমনকি মা আমার অনেক গান কপি করে দিয়েছে, লিখে দিয়েছে লিরিকগুলো, যাতে আমার সুবিধা হয়। সেগুলো আমি শিখতাম মার কাছে বসে বসে। তারপর গিয়ে ওই স্কুল কলেজে তখন আমরা ওই গানটা তখন ওই ক্লাসের মধ্যে বসে বসে গান করা। এরপরে যখন প্রোগ্রাম শুরু হলো, তখন টিচাররাও বলে তুমি ওই গানটা একটু গাও না। স্বাভাবিক, আমাকে অনুরোধ করলে তো আর না করে তো পারি না, তো করতাম। তো লাইট গানটা তখনই শুরু হয়েছে। লাইট গান, সেই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত। এবং আপনি একটু আগে বলছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীতটা না, মানে আমাদের আগে প্রথম থেকে আমি মানে দেখতে পেয়েছি যে শাস্ত্রীয় সঙ্গীতটাকে ওপেন ফাংশন আমাদের খুব একটা করা যায়নি। সেই রকম একটা পরিবেশ পাওয়া যায়নি তখন, খুব কম। কারণ বেশিরভাগ ফাংশন ওতে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি হয় আধুনিক, তারপরে হয়তো ভজন টজন কিছু থাকবে, তারপরে ওই ফোক সং,
হ্যাঁ, ওই ধরনের গান বাজনাই ওখানে হয়ে থাকে বেশিরভাগ সময়। আধুনিক তো আছেই, কিন্তু ক্লাসিক্যাল গাওয়ার জন্য যে একটা পরিবেশ, সেই পরিবেশটা তখন ওখানে ছিল না। এখন আছে বলে কি আপনার মনে হয়? এখনও আমি খুব একটা ক্লাসিক্যালের বিশেষ প্রোগ্রাম না করলে ক্লাসিক্যাল গাওয়ার মতো কোনো স্টেজ আমি দেখিনি। কারণ বেশিরভাগ প্রোগ্রামই অর্কেস্ট্রা, প্রচুর অর্কেস্ট্রা নিয়ে একজন শিল্পী গান করে। তো অর্কেস্ট্রার যে অবস্থা, সেখানে তো আর ক্লাসিক্যাল বসে গান করার সুযোগই নেই, কেমন। আর শ্রোতারাও ঠিক ওই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছে, ওরাও চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে শ্রোতাদের চরিত্রটাও। যখন যে মানে এটা তো স্বাভাবিক, জগৎ তো পরিবর্তনশীল, তো সবটাই আগের মতোই থাকবে সেটা তো হয় না। তো এটা যা হওয়ার তাই হয়েছে। আমরা অল্প বয়সে যখন গান করেছি তখন কিন্তু আমরা শিল্পীরা, আমি বলি না, অন্যান্য শিল্পীরাও প্রচুর মানুষের প্রশংসা পেয়েছে, প্রচুর গান বাজনা করেছে, প্রত্যেকে অন্তত 10-12টা করে গান করেছে এক সিটিংয়ের মধ্যে, কেমন। তো ফলে হয়েছে কি, শিল্পী কম থাকতো, গান বেশি হতো। কিন্তু এখন কি হয়েছে, প্রচুর শিল্পী, ফলে কি হয়েছে, গান আর করার মতো সুযোগ তো আর নেই, প্রত্যেকে একটার বেশি গান করতেই পারে না। তো নিজে যে এতগুলো পরিশ্রম করে এত গান শিখেছে, সেটা মানুষের কাছে তুলে ধরার যে সুযোগ, সেই সুযোগটা এখন শিল্পীরা পাচ্ছে না। এটা আমার ভালো লাগে না। এই যে রক ফিউশন আপনি যেটা বলছিলেন, রক ফিউশনের যুগে ধ্রুপদী সঙ্গীত কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে, নিশ্চয়ই মনে হয় আপনার এটা? হ্যাঁ, কিছুটা তো নিশ্চয়ই, কারণ রক সঙ্গীতটা মানুষকে এত পাগল করে দিয়েছে না, এটাকে মানুষ অনেকটা, তবে ক্লাসিক্যাল শোনার শ্রোতাও আছে। ক্লাসিক্যাল জন্যে ভালো ভালো অনেক মানে কনফারেন্স হয়, তানসেন সঙ্গীত সম্মেলন, আরও কিছু কিছু বড় বড় সঙ্গীত সম্মেলন হয়, সেগুলিতে বড় বড় শিল্পীরা আসে এবং তাদের সমস্ত যা যা উনি ওনারা শিখেছেন সবগুলো মানুষের সামনে তুলে ধরেন। এবং ওখানে সমস্ত খুব বুদ্ধা শ্রোতারাও আছেন, যারা এটার কদর বুঝতে পারে, ক্লাসিক্যালটা বুঝতে পারে। পেশা আলাদা, নেশা আলাদা, মানে নেশা গান করা আর পেশা ব্যাংকে কাজ করা ছিল। তো এই যে নেশা আর পেশা আলাদা ছিল, সেটা কি কখনো কোনো মুহূর্তে মনে হয়েছে যে পেশার জন্য আপনি আপনার নেশার দিকে যেতে পারছেন না, মানে ব্যাংকের কাজের জন্য আপনি আপনার গানটাকে ঠিকভাবে কন্টিনিউ করতে পারছেন না? আমার কোনো অসুবিধা, ব্যাংকের কাজ খুব টাফ ছিল, কিন্তু তারপরেও কিন্তু গানের চর্চা আমার ছিল। আর তারপরেও আমার অনেক সময় প্রোগ্রামের জন্যে ব্যাংকে এসে ধরতো আমাকে, যারা নাকি আসতো তারাও এসে ধরতো। তখন আমাদের যে ম্যানেজার, স্টাফ, এরা সবাই আমাকে খুব সহযোগিতা করেছে। হয়তো আমার 12টার সময় একজন এলো, আজকে একটা রিহার্সাল আছে, সলিল চৌধুরী আসবে, আপনার একটা বইমেলার জন্য একটা ওপেনিং সং আপনার সলিল চৌধুরীর সুরে আপনার গান করতে হবে, একটা কোরাস আপনাকে দরকার। তা তখন ম্যানেজার জানতে পারলে বলছে আপনি চলে যান। ঝর্ণা দেববর্মনের জীবনের সব থেকে সেরা মুহূর্ত কি? সব থেকে সেরা মুহূর্ত বলতে আমার সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে আমাদের যে ন্যাচারাল যে স্টেডিয়াম, এমবিবি স্টেডিয়াম, সেটা ওপেনিংয়ে আমি একটা আমার নিজের সুরে সুবিমলা ভট্টাচার্যের কথায় একটা মানে এখানে উদ্বোধনী দিনে আমি গানটা করেছি। তো এটা হচ্ছিল 1995 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি বোধহয় ওপেনিং হয়েছে। যে গানটা বাংলাতে করা হয়েছিল সেটাকে আবার ওরা রিকোয়েস্ট করলো হিন্দিতে করো, সেটাকে আবার এটাকে হিন্দিতে অনুবাদ করা হলো। অনুবাদ করে সেটা আমার সেই হিন্দি অনুবাদ, সেই গানটা আমার করতে হয়েছে তখন আবার নতুন করে রিহার্সাল দিয়ে। তো সেটা আমি করলাম ওখানে। তো এটা একটা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এমন একটা প্রোগ্রাম আমার হয়েছে জীবনে, আমার মনে হয়েছে এটা আমার বেস্ট প্রোগ্রামে আমার লাইফে। তারপর আমি গানটা সম্পূর্ণ কমপ্লিট করলাম, যখন একটা মানে মানুষের অ্যাপ্লোজ, হাততালিটা, আমি মনে অবাক হয়ে গেছি, মানুষের এত ভালো লেগেছে গানটা, ওদের এতই খুশি করতে পেরেছি, সেটা আমার সবচেয়ে বেশি আনন্দ। যদি বলি যে ঝর্ণা দেববর্মন জীবনের এমন একটা মুহূর্ত আবার ফিরে পেতে চায়, আপনি তো বলেছেন একটু আগে যে আনন্দ মুহূর্ত ছিল এটা, তো এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি যে এই মুহূর্তটা যদি আপনাকে মনে হয় যে ফিরিয়ে দেবে, কোন মুহূর্ত হবে সেটা? এই মুহূর্তে আমার সে গান নিয়ে কিছু করার তো এখন আর সে সময়ও তো নেই, সেই বয়সও নেই। তো এখন হয়েছে কি,
কিছু কিছু মানে অনুরোধ আসে, আমার যে সমস্ত গান আমি করেছি সেগুলোকে ওরা করতে চায়, ওরা সেগুলো নিয়ে কিছু প্রোগ্রাম করতে চায় এরকম আর কি। তো কি করে করবে, আমার তো শেখাতে হবে। এইটাই আমি এখন যে মেয়েটা আসে ওকে আমি শেখাচ্ছি। ঝর্ণা দেববর্মন গান ছাড়া জীবনে সব থেকে বেশি কি পছন্দ করে? ছোটোবেলা থেকে আমার মার কথা ছিল যে যে নিজে নিজে কিছু করো, ছবি আঁকা, তারপর সেলাই করা, পড়াশোনা করা। খুব বই পড়তে খুব পছন্দ করতাম, আমার মা পড়তে খুব পছন্দ করতেন। তো আমরা ছোটোবেলা থেকে ওই তোমার বীরচন্দ্র লাইব্রেরি থেকে বই এনে এনে পড়ার একটা শখ ছিল। আমরা গিয়ে গিয়ে বই নিয়ে আসতাম, পড়তাম। তো পড়াটাও আমার একটা খুব শখ। এখন আমি পড়ি, বিভিন্ন সাবজেক্টের উপর বই পড়ি, ভালো লাগে। তো এখন একটা ধর্মীয় বইটি পড়তেই ভালো লাগে। ঝর্ণা দেববর্মন সব থেকে বেশি জীবনে কি ঘৃণা করে? আমি মানে বিশৃঙ্খলা জিনিসটা পছন্দ করি, একটু শৃঙ্খলাবদ্ধ মানুষ আমি, একটু কি বলবো, নিয়মানুবর্তিতা পছন্দ করি। সব কিছু টাইমলি করা, বেটাইমে কিছু করতে আমার একদম পছন্দ না। আর আমার ঘরে এই সময় উল্টোপাল্টা হলে আমার ভালো লাগে না। সব কিছু টাইমলি করতে হবে, তবেই জীবনটা অগ্রসর হতে পারবে। সেটা বাবা বলতো আমাকে, বলতো যে তুমি চর্চাটা করো, টাইমলি করো, নাহলে কিন্তু সময় না থাকলে কিন্তু হবে না। কাজেই সময় নষ্ট করো না, আর যখন কোনো সময় দাও টাইমলি যেতে চেষ্টা করো, তবেই তুমি তোমার জীবনে অগ্রসর হতে পারবে বলে। নিয়মানুবর্তিতাটা অনেক বেশি প্রয়োজন মানুষের জীবনে, সেটা আমি ফলো করেছি সবসময়। একজন ভালো শিল্পী হতে গেলে কি দরকার জীবনে? একজন ভালো শিল্পী হতে অটোমেটিক্যালি গানগুলো প্রচুর চর্চা করতেই হবে, আর অন্যের গান শুনতে হবে, ভালো গান শোনার অভ্যাস করতে হবে। কারণ মানুষ শুনেও শেখে, শুধু বাড়িতে চর্চা করলেই হবে না। ভালো ভালো যারা শিল্পী আছে ওদের গান বাজনা শোনা খুবই প্রয়োজন। আপনার জীবনে এমন কোনো স্বপ্ন আছে যেটা এখনো পূরণ হয়নি বা আপনি পূরণ করতে চান? শুধু দেখতে চাই যে গান বাজনায় যারা করছে তারা ভালো করে গান বাজনা করুক। আমি তো এখন গান করতে আমার অসুবিধা হয়, তো এখন যারা শিখছে ওরা কষ্ট করছে, খুব পরিশ্রম করছে। কারণ আমি ঠিক ভালো করে দেখাতেও পারছি না, বয়সের দোষ। তো এটাই আমাকে একটা আফসোস হয় যে আমি যদি একটুখানি গলাটা আমার যদি ঠিক থাকতো তাহলে আমি হয়তো ওদের আরও সঠিকভাবে শেখাতে পারতাম। আকাশবাণী আগরতলাতেও তো আপনি অনেক সময়, অনেক বছর আপনি গান গেয়েছেন। আকাশবাণী আগরতলার সঙ্গে আপনার সম্পর্কটা কীরকম? খুবই ভালো সম্পর্ক ছিল। ভাগ্য আমার বলতে হবে ভালোই, কারণ ঝর্ণাদি হিসাবে আমাকে সবাই খুব স্নেহ করতো। একটা ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারে আমি প্রোগ্রাম করেছি এখানে। আমাদের সবার জন্য আপনি কি বলতে চাইবেন? আমি বলবো যারা গান করে গানটাকে খুব ভালো করে শিখতে হবে। একটা মানে ছোটোখাটো কিছুদিনের ট্রেনিংয়ের পরেই স্টেজে ওঠার যে একটা টেন্ডেন্সি, একটা ওঠার যে উদ্দেশ্য, সেটাকে বন্ধ রাখতে হবে। প্রকৃত শিল্পী হয়ে ওঠার জন্যে ভালো করে নিজেকে চর্চা করে নিজেকে আগে তৈরি করে নিতে হবে, তবে গিয়ে তুমি স্টেজ পারফরমেন্স করতে যাও, তবে তুমি আসল ফলটা পাবে। যদি অর্ধশিক্ষাতে কিছু হয় না, তাই জন্যে সবাইকে বলবো অন্তত যেটাই করো কমপ্লিট করো, মানে শিক্ষাটাকে কমপ্লিট করো, ভালো করে করো। স্টেজে যাওয়ার জন্য এত আকাঙ্ক্ষা করো না। তুমি যদি ভালো গাও, কেউ তোমাকে অবহেলা করবে না, সুযোগ পাবেই। সুরের সাধক সবাইকে বলা যায় কি? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে ঝর্ণা দেববর্মনের কথার রেশ ধরেই আমাদের বলতে হয়। যারা নিজের জীবনকে গানের মাধ্যমে যাপন করতে চান তাদের ধৈর্যশীল হতে হবে। তুমি যা চাও তা অবশ্যই তোমার হবে, তবে সেটা একদিনে নয়, ধীরে ধীরে। প্রকৃত শিল্পী যদি হতে হয় তাহলে সেই শিল্পটাকে তোমাকে ভালোবাসতে হবে, যেখানে না থাকবে হিংসা, না থাকবে একে অপরকে ছাপিয়ে যাবার প্রবণতা। গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এ রাজ্যের গর্ব, প্রখ্যাত সঙ্গীতশিল্পী ঝর্ণা দেববর্মন। গুণীজন সান্নিধ্যে।